শোকাবহ 15ই আগস্ট আজ বাঙালি জাতির অগ্রযাত্রা থামিয়ে দিতেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। আইনি জটিলতায় আটকে আছে আত্মস্বীকৃত দুই খুনিকে দেশে ফেরানো। চীন থেকে দেশে এলো সিনোফার্মের আরও 10 লাখ ডোজ টিকা। চট্টগ্রামে কাল শুরু হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজ। করোনায় মৃত্যু আরও 178। বছরের পর বছর তিস্তার ভাঙনের কবলে রংপুরের 10 উপজেলার শত শত গ্রাম। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। 15ই আগস্টের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ। শ্রদ্ধা জানানোর পর কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় তারা বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের দেশে এনে বিচারের দাবি জানান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। একই সময়ে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। করোনা প্রসঙ্গ। চীন থেকে দেশে এলো সিনোফার্মের আরও 10 লাখ ডোজ টিকা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে গতকাল রাতে 12:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার এই চালান। চীনের সঙ্গে করা ক্রয় চুক্তির আওতায় দেশে আসা এটি চতুর্থ চালান। দেশটি থেকে 1.5 কোটি ডোজ কেনা টিকার মধ্যে এ নিয়ে দেশে আসলো মোট 80 লাখ ডোজ। এর বাইরে চীনের পাশাপাশি কোভ্যাক্সের মাধ্যমে উপহার হিসেবে দেশে এসেছে আরও 57 লাখ টিকা। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে আসা সিনোফার্মের টিকা 1,37 লাখ। চট্টগ্রামে কাল থেকে শুরু হবে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া। 2 দিন বন্ধ থাকার পর গতরাতে জরুরিভাবে ঢাকা থেকে 1,36,000 ডোজ টিকা চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সে সাথে পাঠানো হয়েছে আরও 1,99,000 ডোজ সিনোফার্মের টিকা। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে করোনার ভ্যাকসিন মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল অবশেষে তা কেটে গেছে। ঢাকা থেকে শনিবার মধ্যরাতে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয়েছে 1,36,000 ডোজ। আগামী 16ই আগস্ট নগরের 11টি কেন্দ্রে এই টিকার প্রয়োগ শুরু হবে। ভ্যাকসিনবাহী বিশেষ গাড়িটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে আসতেই তোড়জোড় শুরু হয়ে যায় কর্মকর্তা কর্মচারীদের। কারণ এই টিকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। এই টিকা দিয়ে আগামী 16ই আগস্ট থেকে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। হঠাৎ করে টিকার সংকট দেখা দেওয়ায় গত কয়েকদিন ধরে চট্টগ্রামে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। যে কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের স্বল্পতা ছিল সেই কেন্দ্রতে আমরা সিনোফার্মা এই মডার্নার দ্বিতীয় ডোজ বন্ধ রেখেছিলাম এবং আমরা আশা করছি আগামী 16 তারিখ থেকেই আগের মতোই আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো। এদিকে নগরীতে নতুন করে নিবন্ধিতদের এখন থেকে সিনোফার্মার টিকা দেওয়া হবে। আর এজন্য আনা হয়েছে আরও 1,99,000 ডোজ টিকা। এতদিন শুধুমাত্র নগরীতে মডার্নার টিকা দেওয়া হতো আর সিনোফার্মের টিকা প্রয়োগ হতো উপজেলা পর্যায়ে। আমরা এই কিছুক্ষণ আগে মডার্নার 1,36,080 ডোজ এবং সিনোফার্মার 1,99,200 ডোজ গ্রহণ করলাম। এই ভ্যাকসিনগুলো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আশা করছি আগামী 16 আগস্ট থেকে আমরা শুরু করতে পারব এবং এখানে মডার্নার দ্বিতীয় ডোজ হিসেবে এই ভ্যাকসিনগুলো ব্যবহৃত হবে এবং সিনোফার্মা যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রেজিস্ট্রেশন করে আছেন তাদের প্রথম ডোজ হিসেবে আমরা ব্যবহার করব। চট্টগ্রামে এখন পর্যন্ত 24 লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে 10 লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার শুরুর দিন গতকাল রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে অপেক্ষার পর হুড়োহুড়ি করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। দিকে প্রথম ডোজ দেওয়া বন্ধ হলেও পাচ্ছেন প্রবাসীরা। ভোররাত থেকে দাঁড়িয়ে আছেন লাইনে, অপেক্ষায় অতিষ্ঠ হয়ে তাই হুড়োহুড়ি করতে দেখা যায় অনেক টিকা প্রত্যাশীকে। 12 আগস্ট থেকে শুরুর কথা থাকলেও শনিবার সকাল থেকে শুরু হয় মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান। ভোর 4টা বাজে আসছি, লোক আসলে 20-30 জন সিরিয়ালে,
এখন 200 জনের উপরে শেষ, এখন আমরা সিরিয়াল পাই নাই। এখানে আজকে সেকেন্ড ডোজ এবং ফার্স্ট ডোজ সবাই এক লাইনে দাঁড়াচ্ছে, কোনো সিস্টেমেরই ছিল না। আমি অফিস মিস করে আজকে এখানে আসছি, কিন্তু সবসময় তো ছুটি পাবো না, ছুটি তো দিবে না সবসময়। সামনে থেকে কয়েকজন লোক আসলো, আসার পর ভিতরে কি যেন কথা বললো, পরে পিছন থেকে লোক ঢুকে চলে গেল। কেন? একবার টিকা দিবে না ফার্স্ট ডোজ, একবার বলতেছে লাইনে দাঁড়ান, অপেক্ষা করেন। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও অনেক প্রবাসীকে দেয়া হচ্ছে, আর যারা প্রথম ডোজের টিকা নিতে এসেছেন তাদের দেয়া হচ্ছে সিনোফার্ম। আমি আসছিলাম ফাইজারি টিকার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য, যেটার জন্য আসছি সেটা পাইলাম না, এখন পাইলাম মডার্ন টিকা। আমি এই যে একজন প্রবাসী, মডার্নের ফাইবারের জন্য আবেদন করছিলাম আর কি, ফাইজারের লাই আমার দিছে মডার্ন। ফাইজারের টিকা আমি প্রথম ডোজ দিয়ে গেছি গত মাসে 26 তারিখে, আজকে দ্বিতীয় ডোজ। শুধুমাত্র যারা এক্সপেট্রিয়েট বাংলাদেশি ওয়ার্কার ওনাদেরকেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে মডার্ন, অন্য সবাই প্রথম ডোজ পাবে হলো সিনোফার্মের টিকা। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না তিনটারই দ্বিতীয় ডোজ চলছে। এদিকে ভার্চুয়াল এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম গতিশীল করতে নভেম্বরের মধ্যে দেশে আসবে আরও 7 কোটি ডোজ। এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো, এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের মজুদ না রেখে প্রথম ডোজ দেয়া হয়েছিল, পরে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে গেলে 14 লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে পড়েন অনিশ্চয়তায়। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন 19 লাখের বেশি মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমতে শুরু করেছে। একদিনে সারা দেশে মারা গেছেন 178 জন। 3 সপ্তাহে সর্বনিম্ন শনাক্ত হয়েছেন 6,885 জন। সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 67 জন, আর চট্টগ্রামে 45 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কিছুটা কমলেও হাসপাতালগুলোতে শয্যার জন্য হাহাকার। বাধ্য হয়ে মেঝেতেই দিতে হচ্ছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কান্নায় ভারী হয়ে ওঠা পরিবেশ আর চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অপেক্ষারত স্বজনেরা। মহামারীতে হাসপাতালগুলোর চিত্র এখন এমনই। ঢাকার বাইরে করোনায় সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে 45 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লায় 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁদপুরে 9 ও ব্রাহ্মণবাড়িয়ায় 6 জন মারা গেছেন। খুলনা জেলায় মৃত্যুর হার কমলেও এ বিভাগে একদিনে করোনায় প্রাণ গেছে 23 জনের, আর খুলনা জেলায় মারা গেছেন 13 জন। এছাড়া যশোরে 4 ও মেহেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনায় 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় 7, পাবনায় 3, রাজশাহী জেলায় 2 এবং জয়পুরহাট ও সিরাজগঞ্জে 1 জন করে মারা গেছেন। আইসিইউর সংখ্যা একটু বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি, আইসিইউর সংখ্যা একটু কম। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 11 জন। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন 6 জন। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে 2 জন করে এবং হবিগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 5 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় 3 জন এবং নেত্রকোনায় 2 জনের মৃত্যু হয়েছে। মোটামুটি চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। আইসিইউর জন্য অনেক রোগী মারা যাচ্ছে। আগে থেকেই খারাপ ছিল, সেই রোগীগুলো যখন আমাদের হসপিটালে এসে ভর্তি হয় তখন তাদেরকে আসলে তেমন কিছু করার থাকে না। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে বরিশাল বিভাগে 7 জন এবং রংপুর বিভাগে 6 জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজধানীতে ডেঙ্গুর হটস্পট মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি। এই 5 এলাকা থেকে প্রতিদিন সর্বোচ্চ রোগী হাসপাতালে আসছেন। সবচেয়ে ঝুঁকিতে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। এদিকে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 7 মাসের আব্দুল্লাহর ডেঙ্গু ধরা পড়ে গেল সপ্তাহে। এখন তার প্রয়োজন আইসিইউ সেবা। অ্যাবডোমিনাল পেইন ছিল, সেই সাথে হচ্ছে বমিটিং ছিল। ঢাকা শিশু হাসপাতালের শয্যায় একইভাবে ছটফট করছে 2 বছরের ছায়ামণি, 3 বছরের সারাফ, রুকাইয়া, 5 বছরের সান্তুয়া ও 7 বছরের ফাতিমা। উদ্বিগ্ন অভিভাবকরা বললেন, নিজ নিজ এলাকায় মশক নিধনে অবহেলার কথা। আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অনেক মশা। সিটি কর্পোরেশনের লোকেরা যদি করতো তাহলে মনে করেন এতটা আমাদের ভোগাইতে হতো না। যদি একটু ভালোভাবে তদারকি করতো তাহলে হয়তো এই ধরনের বিপদগুলো হতো না আমাদের শিশুদের জন্য। চিকিৎসকরা বলছেন, ওয়ার্নিং সাইন নিয়ে এবছর হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। আমরা বেশিরভাগ পাই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার।
1 থেকে 5 বছরের রোগী বাচ্চাদেরও ডেঙ্গু বেশি আসছে, কিন্তু যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। এদিকে রাজধানীতে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়িকে। শুরুর দিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের বেশি রোগী এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পেশেন্ট আমাদের বেশি। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে শুধুমাত্র ঢাকা শিশু হাসপাতালে 60 জন শিশু ভর্তি হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে 9 শিশুকে। জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি পরিষ্কার। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না বলেও জানান মেয়র। মার্জিয়া মুমু, সময় পিলারে ফেরির ধাক্কা এড়াতে এবার ফেরি চলাচল তদারকি করছে সেনাবাহিনী। একই সঙ্গে দুর্ঘটনা রোধে বাংলাবাজার ঘাট সরে যাচ্ছে মাঝিকান্দিতে। তবে এই প্রক্রিয়ায় সময় লাগবে। ঘাট চালুর আগে রাস্তা উন্নয়ন কাজ শিগগিরই শুরু হবে। মাঝিকান্দি ঘাট চালু হলে পদ্মা সেতু এড়িয়ে চলাচল ছাড়াও ফেরি রুটের দূরত্ব কমবে 3 কিলোমিটার। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। অবশেষে বাংলাবাজার ঘাট সরছে মাঝিকান্দিতে, তবে ঘাট স্থানান্তরে সময় লাগবে। আগে রাস্তার উন্নয়ন কাজ করতে হবে। এটি চালু হলে পদ্মা সেতু এড়িয়ে চলাচল ছাড়াও পদ্মা পারাপারে সময় ও জ্বালানি সাশ্রয় হবে। পদ্মা সেতু চালু হলেও পদ্মায় ফেরির প্রয়োজন ফুরিয়ে যাবে না। তাই চলমান সংকট ছাড়াও ভবিষ্যতের জন্য বাংলাবাজার ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় 8 কিলোমিটার ভাটিতে। আমরা মাঝিকান্দিটা ঘাট হিসাবে, ফেরিঘাট হিসাবে আমরা ব্যবহার করতে চাই, সেটারই একটা প্রাথমিক পরিদর্শন আমরা করেছি। বাংলাবাজারে ঘাট রাখা যাবে না পদ্মা ব্রিজ চালু হলে। রাস্তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং ঘাট শিফট করা হবে, তবে খুবই তাড়াতাড়ি না। বিআইডব্লিউটিসি জানিয়েছে এখন ফেরি চলাচল পুরোপুরি মনিটরিং করছে সেনাবাহিনী। যেমন বাংলাবাজার সেক্টরতে ফেরি ছাড়বে, এই মাস্টারের নাম, মাস্টারের মোবাইল ফোন নাম্বার, এগুলো একটা ফর্মে জমা দিয়া আর্মিদের কাছে জমা দিতে হয়, দিয়ে তারপরে ছাড়ে। একটা বিরাট মনিটরিং বিষয়। মাঝিকান্দিতে ঘাট সরিয়ে আনার সিদ্ধান্তে খুশি ঘাট ব্যবহারকারীরা। সোজা সাপটা পথ থাকা সত্ত্বেও ঝুঁকি ও দূরের পথ থেকে আরও আগেই সরিয়ে আনা উচিত ছিল বলে মনে করেন তারা। যদি ঘাটটা চেঞ্জ করে নেওয়া যায় তাহলে হয়তো এরকম কিছু আর হইতো না। আগের মাও ঘাটের সাথে বাংলাবাজার ঘাটটা যদি সংযুক্ত হয়, এটা আমাদের কাছে মনে হয় ভালো হয়। গত 23 জুলাই ফেরি শাহজালাল পদ্মা সেতুর 17 নম্বর খুঁটিতে ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 25 জুলাই দাখিল করা রিপোর্টে ঘাট সরিয়ে নেওয়ার সুপারিশ করে। বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের দূরত্ব 11 কিলোমিটার, আর শিমুলিয়া থেকে মাঝিকান্দির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময়। বিবাহ বিচ্ছেদের নোটিশ দেয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই। ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও শ্যালক। এই ঘটনায় অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে আসামি। ঢাকার অদূরে নবাবগঞ্জের 16 ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা। আল মামুনের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এ বছরের শুরুর দিকে পারিবারিক সম্মতিতে নবাবগঞ্জের আউনা গ্রামের শাওন মোল্লার সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের তানিয়ার। এলাকাবাসী জানান বিয়ের পর থেকেই ঝগড়া লেগেই থাকতো তাদের মধ্যে। নির্যাতনের শিকারও হতে হয়েছে তানিয়াকে। এক পর্যায়ে স্বামীকে তালাক দেওয়ার ঘোষণা দেন তিনি, তাতেই বাধে বিপত্তি। তালাকের বিষয়টি জানতে পেরে দুহাতে ছুরি নিয়ে শ্বশুর বাড়িতে হাজির হন শাওন। স্ত্রী, শাশুড়ি, শ্যালক সহ বাড়ির সবাইকেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। ঘটনাস্থলে মারা যান 50 হামেদা বেগম। গুরুতর আহত হয় তানিয়া ও তার ভাই হাসান। আমার মায়ের তো কোবাইছি, আবার আমার বোনেরও কোবাইছি। কোবাই হারা মানে 2 হাতে ছুরি নিয়ে মানে লাগাইছি। এখন আমার মার বুগালে আমি আমার বুগালে আইসা পড়ছি। পরে আমার ভাইয়ে লাঠিতে বাড়ি দেওয়ার পরে ওই ছুরি মারি ফেলাইছি। আমি জাহেরা ফিরাইছি, ফিরানোর পরে আমার এখানে লাগাইছে, হাতে লাগিয়ে দিছে, পায়ে দিছে। তাদের চিৎকার চেঁচামেচিতে জড়ো হন এলাকাবাসী। হামলাকারী শাওনকে ধরে পুলিশের সোপর্দ করেন তারা। তানিয়ার মাসে পরে তানিয়ার আম্মুনে মাসে। আমার একটা জিত ছিল, আমার নেশাখোর আবি যাবি সব বলছে, অপমান করছে, এই বাড়ি থেকে খেদাই দিছে। মর্মান্তিক এই হত্যার ঘটনায় অভিযুক্ত শাওনের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন পরিবারের স্বজন ও এলাকাবাসী। আইনের কাছে আমি বিচার দিলাম, আমার স্ত্রী যেমন খুন করছে আমি মাটি দিছি, ওর আমি
এরকম কবর দেখতেছি। তানিয়া এইটাই মুখ জমানি দিয়া গেছে যে টাকা যদি না দেস তোরে খুন করে হালামু। ছেলে নাকি নেশা করতো আর আমার ভাগ্নি নির্যাতন করতো, ওর জন্য বিচার সূক্ষ্ম বিচার হবে। আমরা আদালতে হত্যা ও হামলার কথা স্বীকার করেছেন গ্রেফতার শাওন। শাশুড়িকে হত্যা করেছে এবং তার স্ত্রীকে সে গুরুতর জখম করেছে ধারালো অস্ত্র দ্বারা এবং তার শ্যালককেও সে আঘাত করেছে। আমরা 160 সে জবানবন্দি হুবহু সব কিছু দিয়েছে। অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি হোক এটা আমরা দাবি করি, আশা করি। এদিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নবাবগঞ্জ। বন্দি চিত্রনায়িকা পরিমণির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। অবিলম্বে তার মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ নাগরিকজন নামের একটি সংগঠন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে সামাজিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও সংস্কৃতিকর্মী ও অভিনয় শিল্পীরা অংশ নেন। বাড়িতে অভিযান, গ্রেফতার, এরপর 2 দফা রিমান্ড। এখন কারাগারে চিত্রনায়িকা পরিমণি। যে কোনো শর্তেও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়। তার বাসায় আইস, এলএসডির মতো ভয়ঙ্কর মাদক মেলায় তিনি জামিন পাওয়ার অযোগ্য বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে পরিমণির মুক্তি চেয়ে মানববন্ধন হয়। বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে সমাবেশে বলা হয় হয়রানির শিকার পরি। অফলাইনে, অনলাইনে, দেশের রাষ্ট্রে, আইনে, শাসনে, গ্রেফতারে সব জায়গায় তার চরিত্র হরণ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র নিয়ে এখানে টানা হেঁচড়া করা হচ্ছে, যেটা মনে করি যেটা খুবই বেদনাদায়ক। বড় বড় অপরাধীরা জামিনে বেরিয়ে এলেও পরেই কারাবন্দী বলে মন্তব্য করা হয় সমাবেশে। আমাদের মনে হয়েছে বাংলাদেশের নারীদেরকে পাথর ছুঁড়ে মারার একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে। সেই প্রেক্ষাপট গণমাধ্যম, পুলিশ সকলে মিলে এখানে করেছে। অভিনয় শিল্পীও সংস্কৃতি কর্মীরা দাবি করেন ক্ষমতাবানদের কাছে শিল্পী সমাজ জিম্মি। মনে হয় যেন রাষ্ট্রের আর কোনো কাজ নেই, রাষ্ট্রের একটাই কাজ এবং রাষ্ট্রের একটাই এখন সমস্যা, সেটা হচ্ছে মডেল, অভিনেত্রী আর অ্যালকোহল। এছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নেই। এটা একটা ষড়যন্ত্র, বিরাট বড় ষড়যন্ত্র, এবং আমি মনে করি এই ষড়যন্ত্রের পিছনে প্রভাবশালী মানুষরা জড়িত। রাষ্ট্র, সমাজ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও নারীকে ভিন্ন চোখে দেখে বলে মন্তব্য করেন বক্তারা। ফাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাশিমপুর কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে চিত্রনায়িকা পরিমণিকে। স্বাস্থ্যবিধি মেনে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে। এরপরই চলে যেতে হবে সেলে। তবে আদালতের দ্বারস্থ হলে তিনি ডিভিশন পেতে পারেন বলে মনে করছেন আইনজীবীরা। 2 দফা রিমান্ডে থাকার পর জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিত্রনায়িকা পরিমণিকে। সেখানে রজনীগন্ধা ভবনের একটি পৃথক সেলে রাখা হয়েছে তাকে। কোভিড বিধি মেনে সেই সেলে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পরীকে। এদিকে কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে পরীকে। জেল কোডের 617 বিধিতে বলা হয়েছে, যারা ভালো চরিত্রের অধিকারী, অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের এবং যারা নৃশংসতা, নৈতিক স্থলন ও ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধ করতে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তারা ডিভিশন 1 প্রাপ্তির যোগ্য হবেন। এছাড়া কোনো বন্দীর ডিভিশন সুবিধা পেতে হলে আইনজীবীর মাধ্যমে আদালত কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। কোনো আসামি ডিভিশন পাবে কিনা একমাত্র বিচারকের এখতিয়ার। জেল কোডে 500 ধারায় একটা ডিভিশন দেওয়ার ক্ষমতা আদালতের আছে। আদালত সেটা ডাইরেকশন দিতে পারে জেল অথরিটিকে। 500 ধারায় জেল কোডের আপনি যথাযথ ব্যবস্থা নেন। ডিভিশন সুবিধা পাওয়া কয়েদিরা আলাদা কক্ষে থাকার সুযোগ পান, যেখানে ভালো আসবাবপত্র ও খাবার সরবরাহ করা হয়ে থাকে। একই সঙ্গে একজন সহকারী সরবরাহ করা হয়, যিনি বন্দির প্রয়োজনীয় কাজ করে দেন। এখন পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্তদের মধ্যে শুধুমাত্র সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, সিআইপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাই রয়েছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। রংপুরের বড়াইবাড়িতে প্রবল স্রোতের কারণে বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গাছ ও বাঁশ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন এলাকার আতঙ্কিত মানুষ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
তিস্তার প্রবল স্রোত আছড়ে পড়ায় ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে। ভেঙে গেছে বাঁধের প্রায় 100 মিটার অংশ। বাঁশ ও গাছ ফেলে নিজেদের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, পোস্ট অফিস রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। এখানে যে স্রোত হয় সেই স্রোতে যদি একবার পানি ঢুকে যায় তাহলে সারা রংপুর শহর তলে যাবে। সেই রকম কাজ করা লাগবে যাতে পরবর্তীতে বা ভবিষ্যতে এরকম ভাঙতে না থাকে। এদিকে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় 7টির বেশি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় 80 মিটার জায়গা একবারে তলায় গেল। আমার বাড়িতে পানি উঠছে, মনে করে রান্না বান্না করতে পারতেছি না। এখন এই যে জায়গা জমিগুলো আমার নষ্ট হয়ে যাইতেছে। বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। যাতে আগামীতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা চেষ্টা করব এবং এখন বর্তমান যে পরিস্থিতি আছে তাতে ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। শুক্রবার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভাঙন আর বন্যায় দিশেহারা তিস্তাপাড়ের বৃহত্তর রংপুরের 4টি জেলার 10টি উপজেলার শত শত গ্রাম। সমস্যার স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্ত মানুষ। দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। শঙ্করদহ রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের এই মৌজাটি জুড়ে এখন অবশিষ্ট 4-5টি বাড়ি। বাদবাকি সবকিছু গিলেছে তিস্তা। এই ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মোন্নাফ 6 বার বসত ভিটা হারিয়ে মাথা গুজেছেন বাঁধে। 17 সাল থেকে এই পর্যন্ত আমি মনে করেন বাড়ি, আমি নিজে মনে করেন 6 বার বাড়ি ভাঙছি। ভাঙার পর আমার যে মনে করেন ওয়ার্ডের যে আমার যে মনে করেন ভোটার, আমার জনগণ যারা আছে তারাই মনে করেন ভাঙতে ভাঙতে এখন সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে। পানি, গরু ছাগল, হাঁস মুরগি ধরি পানিতেছি, এই অবস্থা কতদিন থাকা যায়? ভাত নাই, তরকারি নেই, বাড়ি নেই, ঘর নেই। পানির জন্য তো রাস্তা এখন ঘর করছি। সর্বহারা মানুষগুলোর ঘুরে দাঁড়াবার লড়াই কখনো শেষ হয় না। শুষ্ক মৌসুমে ফসল ফলে না, তপ্ত চরে, আর বর্ষায় যেটুকু ফলে ডুবে থাকে পুরোটা মৌসুম। নদী বিলীন হয়ে আছে, আমার পানি বাড়ি সংসার, আমরা আবাদ করতে পারছি না। পানিবন্দি হওয়াতে আবার শুভেচ্ছা মায়ের, এখন তো মানুষ অসহায়। এই বহুদিন থাকি এই যে ভাঙাভাঙি করিয়ে এখন ধরি পর্যন্ত যা অবস্থা হয়েছে, এখন চলবো কোনো উপায় নাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না বলে দাবি নদী আন্দোলনের নেতার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই এই দুর্দশার হাত থেকে, বৈষম্যের হাত থেকে, ভাঙনের হাত থেকে এই অঞ্চলের মানুষের মুক্তি মিলবে। তাই আমরা দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ব্যাপক খননের মাধ্যমে পুরো নদীকে জলাধারে পরিণত করা, নদী তীরে আধুনিক কৃষি, শিল্প, বাণিজ্য সহ স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে সরকারের। রতন সরকার। সরকারের চাল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণায় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কমতে শুরু করেছে। মাত্র একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এদিকে জেলা বাজার কর্মকর্তার হুঁশিয়ারি, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করলেই ব্যবস্থা নেওয়া হবে। বাবুল হোসেনের ছবি ও SM রাশিদের তথ্য নিয়ে রিপোর্ট। হঠাৎ করেই চিকন জাতের সব চালের দাম বস্তা প্রতি কমেছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাসকিন ও পাইকারি চাল ব্যবসায়ী। চাল আমদানির শুল্ক হ্রাসের ঘোষণায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলো থেকে চালের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছেন। ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা। মিনিকেট চাল 58 টাকা থেকে কমে 54 টাকা, বাসমতি 65 থেকে কমে 56 টাকা, স্বর্ণা 46 টাকা থেকে কমে 43 টাকা হয়েছে। ধানের দামটা আবার হলো কম হইতো, তাহলে হয়তো আমাদের চাউলের ব্যবসায়িকরা মানে কোনো রকম করে জায়গাদের হলো চালান ক্যাশটা হলো বাঁচত। যদি এই মুহূর্তে দেশে সরকার চাউল আমদানি করে তাহলে আমাদের মিলারদের 3 থেকে 400 টাকা বস্তায় কমে যাবে। চালের দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। চাউলের দাম কমায় আমাদের খরচের পরিমাণটা একটু কমায় আসছে। এতে আরটু যদি চাউলের দামটা একটু কমতো তাহলে আমাদের জন্য সংসারটা চালানো আরো পারফেক্ট হতো। বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বাজার কর্মকর্তা। চালের বাজার দিয়ে আমাদের মনিটরিং আছে, দেখা যাচ্ছে যে চালের বাজার নিম্নমুখী এবং কিছুটা কমছে। তারপরেও যদি বাজার আবার ঊর্ধ্বগতি হয় বা কেউ সংকট সৃষ্টি করে বাজার বাড়ানোর চেষ্টা করে, জেলা প্রশাসন সহ যারা আমরা এই বাজার নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট আছি তারা সমন্বিতভাবে আমরা বিচার করব।
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। অটোমিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 34টি অটো রাইস মিলে 24 ঘন্টায় 17 মেট্রিক টন চাল উৎপাদন হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। অনুমোদন পাওয়ায় 8 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচের আমদানি। এই খবরে বন্দর এলাকায় আসতে শুরু করেছেন পাইকাররা। দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হবে বলেও আশা তাদের। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রতি বছর বিভিন্ন সময়ে দেশের বাজারে বেড়ে যায় কাঁচামরিচের দাম। এবছর কয়েক দফায় বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। এ অবস্থায় সরকার আইপি অনুমোদন দেওয়ার 8 মাস পর শনিবার থেকে শুরু হলো আমদানি। মাস পর কাঁচামরিচ বাংলাদেশে মাত্র প্রবেশ করলো। 2200 কিলোমিটার দূর থেকে এসেছে কাঁচামরিচ। কানপুর থেকে আসতেছে, প্রতি কেজি 25 টাকা 50 পয়সা আমাদেরকে সরকারকে শুল্ক দিতে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে, মরিচটা আমরা কিনে ঢাকাতে পাঠাবো। সকলের কামাই হবে, আমরাও 10 টাকা কামাই করতে পারবো। আজকে কাঁচামরিচ ঢুকেছে, আমি খুবই আনন্দিত। দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতেই ভারত থেকে আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারকরা। যারা ভোক্তা আছেন তাদের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আমরা এই দৃষ্টিকোণ থেকেই আমদানি করার চেষ্টা করতেছি। পণ্যটি পচনশীল হওয়ায় দ্রুত ছাড়করণে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কর্তৃপক্ষের। যাতে এটি দ্রুততার সাথে খালাস করতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারে, এজন্য হিলি স্থলবন্দর সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। এবারও প্রতি কেজি মরিচের জন্য সরকারকে শুল্ক দিতে হচ্ছে প্রায় 26 টাকা। সময় সংবাদ, হিলি। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design, perfect leather finishing. Regal furniture, furnish your dream. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। শনিবার দুপুরে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সপ্তাহে বেগম জিয়া দ্বিতীয় ডোজের কোভিড টিকা নেবেন বলেও জানান তিনি। দুর্নীতির 2 মামলায় 2 বছরের বেশি সময় কারাভোগের পর মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে গত বছরের মার্চে সাময়িক মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর নিজ বাড়িতে থাকলেও চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 53 দিন চিকিৎসাধীন থাকার পর গত 19 জুন ফিরোজায় ফেরেন বিএনপি নেত্রী। এর মাঝে গত 19 জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন বেগম জিয়া। এ সপ্তাহে দ্বিতীয় ডোজ নেবেন জানিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা। বিএনপি চেয়ারপারসন এখন আপাতত স্টেবল আছেন, ডেটোরেট করেনি, আর তার কোনো খারাপ কিছু হয়নি। উনি নিয়েছেন তো, টিকা একটা নিয়েছেন, সামনে বোধহয় আবার নেবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে সরকার। বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেরি চালাতে পারছে না, তাদের তো একটা কমন সেন্সের ব্যাপার যে এখন সবচেয়ে তীব্র স্রোত পদ্মায়। পদ্মা তো আর ছোটোখাটো নদী নয়, সেই পদ্মার স্রোতে এই ধরনের ফেরিরা তারা আপনার কিছুটা ডাইভার্টেড হবেই। সুতরাং দেশটা দেখেন যে ওখান থেকে রুটটা সরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আজ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সিদ্ধান্ত আত্মঘাতী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। টিকা সহ বিভিন্ন ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এদিকে করোনা মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং সবাই গণটিকার আওতায় আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীর চড়ায় আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা একথা বলেন। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। পরে 3000 দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আমরা গণটিকা প্রদান সুন্দর সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আরও টিকা আসছে এবং এই গণটিকা কার্যক্রম আরও বেগবান হবে। করোনা মোকাবেলা যেখানে সফলভাবে মোকাবেলা করছে সেখানে তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির মোকাবেলা করবে
এই অপশক্তি যাতে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা যায় চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এই অপশক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করবে। বঙ্গবন্ধুর ভূমিকা অস্বীকার করে বিএনপি নেতারা একজন খলনায়ককে নায়ক বানাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। বাংলাদেশে যদি সুষ্ঠু রাজনৈতিক ধারা চালু করতে হয়, রাজনীতিকে কলুষমুক্ত করতে হয়, ইতিহাসকে কলুষমুক্ত করতে হয়, তাহলে যুদ্ধাপরাধীদের রাজনীতি করা যেমন নিষিদ্ধ হওয়া প্রয়োজন, একই সাথে যারা বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করে দেখে বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায় তাদেরও রাজনীতি এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। করোনা সংক্রমণের হার কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে মিরপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের খাবার বিতরণ ও আলোচনা সভায় তিনি কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে, যখনই সংক্রমণের হার কমবে তখনই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। কবে খুলতে পারবো, কবে সংক্রমণের হার সেই পর্যায়ে যাবে এটা তো বলতে পারি না আমরা কেউই। তবে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই একমাত্র সংক্রমণের হার কমে যাবে, মৃত্যুর হার কমে যাবে, তখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব খুলে দেওয়া যাবে। গাড়ি চালকদের কারো মুখে নেই মাস্ক, কারো লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, আবার ফিটনেস সনদ থাকলেও গাড়ি দেখে সন্দেহ আছে তা রাস্তায় চলাচলে কতটুকু ফিট। কেউ আবার অনুমোদন ছাড়াই গাড়ির গায়ে বিজ্ঞাপন লাগিয়েও পড়ছেন জরিমানার মুখে। সড়কে এত সব গাফিলতির দেখা মিলল বিআরটিএর মাত্র 3.5 ঘন্টার অভিযানে। আপনার গাড়ির যে অবস্থা তাতে কি আপনি মনে করেন আপনার গাড়ি ফিট? না স্যার, আমার গাড়ির গ্যালাস যেহেতু বাংলা আমার কাছে ফিট না, আনফিট। অথচ তার গাড়ির ফিটনেস সনদ একদমই হালনাগাদ, কিন্তু ভাঙা জানালা আর ইঞ্জিনের বিকট আওয়াজ শুনে খেতে হলো ভিড়মি। আমার 5 টাকা কাগজ চেক দিল, চেক দেওয়ার 5 টাকা কাগজ পারফেক্ট আছে এবং লাইসেন্স আমার পারফেক্ট আছে। গাবতলী বাস টার্মিনালের সামনে সকাল 11টা থেকে 2:30টা পর্যন্ত পরিচালিত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের খণ্ডচিত্র এটি। এ সময় মোটরসাইকেল, বাস, ট্রাক কিংবা কাভার্ড ভ্যান জরিমানা থেকে রেহাই মেলেনি কারো। করোনা সংক্রমণ ঠেকাতে যানবাহনে মাস্ক ব্যবহারে কড়া নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করছেন বেশিরভাগ চালক আর যাত্রী। গাড়িটা ধরছে 2 জন লোক সামনে বসে, আর আমাদের মাস্ক পরেছে, ওদের মাস্ক ছিল না, এই জন্য। আর ওরা তো লেবার, গাড়ির পারমিশন ছিল না, আর স্বাস্থ্যবিধির কারণে ভুল ত্রুটির কারণে আমাদেরকে 1000 টাকা জরিমানা করছে। 96 থেকে আমি গাড়ি চালাই, তখন আমরা জানতাম যে বিজ্ঞাপন হয় সিটি কর্পোরেশনের অনুমতিতে। আজকে গাবতলীতে এই 2 বছর পরে ধরা খেলাম, ওনারাও বলতেছে ম্যাজিস্ট্রেট যে বিজ্ঞাপনের বিআরটির অনুমতি লাগবে। এ সময় আনফিট গাড়ি কিভাবে ছাড়পত্র পায় এমন প্রশ্ন ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তিনি বলছেন সনদ পাওয়ার জন্য রংচং করা গাড়ি 6 মাস না যেতেই ফেরে পুরানো চেহারায়। ফিটনেস যেটা হয়েছে এটা দেখা গেছে 1 বছর আগে দিয়েছে। আর আপনি জানেন যে আমাদের লোকাল বাসগুলো যখন রাস্তা চলাচল করে আপনার ওদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, মানে ওই যে আপনার এই বিষয়টা, এটা তখন আপনার 1 বছরের যে ফিটনেসটা এটা দেখা যায় 6-7 মাস পরেই আপনার গাড়িটা লক্ষ্য হয়ে যায়। অভিযানে 33টি মামলায় প্রায় 30,000 টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চেয়ারম্যান আলম আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুরে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে 57টি ওয়ার্ড, প্রেস ক্লাব ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শতাধিক গরু ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে কুরআন খতম, আলোচনা ও বিশেষ মোনাজাত করা হয়। এদিকে মুন্সিগঞ্জের মীর কাদিমে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করা হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটেছে, এর পিছনে যারা আছে তাদেরকেও বাইর করতে হবে। এই পিছনে কারা ছিল, এই ষড়যন্ত্রকারীদেরকে ধরতে হবে, পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরকেও বাইর করতে হবে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ত্রাণ বিতরণ করে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। বিভিন্ন শ্রেণী পেশার 8 শতাধিক পরিবার ত্রাণ হিসেবে পায় চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালক আবু নাসের। জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের সোহেল চত্বরে আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরানিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন মহানগর আওয়ামী লীগ নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ। ধন্যবাদ মৌটুসী। জাতীয় শোক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে বরিশালে। কিছুক্ষণ আগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তারপর থেকেই কিন্তু বরিশালের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এখানে পুষ্পমাল্য অর্পণ করছে। একে একে তারা আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। বরিশালের কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অঙ্গ সংগঠন এখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং আজ কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বরিশালে। কোরআনখালী, মিলাদ মাহফিল, আলোচনা, এরকমের বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগে এবং অঙ্গ সংগঠন শ্রদ্ধা অর্পণ করছেন। ফুলে ফুলে ছেয়ে গেছে বঙ্গবন্ধুর এই যে প্রতিকৃতি। এই চলবে, আজকে যে যার মতো করে আসবেন এবং শ্রদ্ধা অর্পণ করবেন। কিছুক্ষণ আগে মেয়রের সাথে আমরা কথা বলেছিলাম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, এবং তিনি একাধারে কিন্তু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে বরিশালকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে তার কথা অনুসারে যে এটিকে বা সোনার বাংলা নির্মাণ করা সম্ভব এবং সে লক্ষ্যে এগিয়ে যাওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় আজকে নেওয়া হচ্ছে এবং এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রদ্ধা অর্পণ করছেন ১ নং ওয়ার্ড, বরিশাল মহানগরীর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা অর্পণ করা হচ্ছে। এবং এইভাবেই কিন্তু আজকে দিনব্যাপী কিন্তু এর পেছনে রয়েছে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ। এইভাবেই আজকে সারাদিন যে যার মতো করে যখন আসবেন এবং শ্রদ্ধা অর্পণ করবেন। আমরা কথা বলেছিলাম বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতির সাথে। তিনি আমাদেরকে যে কথাটি বলেছেন যে আসলে সুশৃঙ্খলভাবে এখানে বরিশালে এই দিনটি পালন করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই কর্মসূচিগুলো যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপিত হয় সে লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি রয়েছে। একটু জানিয়ে রাখি যে বরিশালে 2টি জায়গায় শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। আমরা রয়েছি মহানগর আওয়ামী লীগ এবং সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে যেখানে শ্রদ্ধাটি অর্পণ করা হয়েছে সেই জায়গাটিতে। এছাড়াও কিন্তু বঙ্গবন্ধু উদ্যানেও কিন্তু বরিশালে শ্রদ্ধা অর্পণ করা হচ্ছে এবং সেই জায়গাটিতে যেখানে শ্রদ্ধা অর্পণ করা হচ্ছে ওই জায়গাটিতে কিন্তু সরকারি এবং বেসরকারি অর্থাৎ সরকারি কর্মকর্তারা, যেহেতু করোনার একটি সময় রয়েছে সেই কারণে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তারাও সেখানে শ্রদ্ধা অর্পণ করছেন। তো বরিশালের থেকে এই যে আজকে 15ই আগস্টে যে যত কর্মসূচি রয়েছে এবং যা যা এখন পর্যন্ত করা হয়েছে আমার কাছে ছিল তার সর্বশেষ তথ্য এতটুকুই। বরিশালের সোহেল চত্বর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী। ঢাকা ও গাজীপুর থেকে গার্মেন্টসের রপ্তানি চালান চট্টগ্রাম বন্দরে নেয়ার আগে পথেই অর্ধেক গায়েব। কাভার্ড ভ্যানের লকের তালা না খুলে সুকৌশলে সরিয়ে নেওয়া হয় পণ্য। টের পায় না বন্দর কর্তৃপক্ষ বা রপ্তানিকারকরাও। 6 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক সহ আন্তঃজেলা চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সাম্প্রতিক সময়ে শুধু রাজধানী ঢাকার মিরপুর অঞ্চলের ৪৫টি পোশাক কারখানার পণ্য রপ্তানির সময় পথেই 40% পণ্য গায়েব করে ফেলে আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা। এতে চরম দুশ্চিন্তায় পড়েন রপ্তানিকারকরা। বিগত কয়েক মাসে পণ্য চুরির শতাধিক অভিযোগ জমা পড়ে বিজিএমইএ এর কাছে। কোনো কুলকিনারা না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারস্থ হয় সংগঠনটি। চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতারের পর এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, কাভার্ড ভ্যান চালকদের সঙ্গে যোগসাজশে কারখানা থেকে সিলগালা করা পণ্য চট্টগ্রাম বন্দরে নেয়ার পথে নারায়ণগঞ্জ বা গাজীপুরের নির্জন স্থানে পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে চুরি করে তারা। মালিক সেজে সুনির্দিষ্ট স্পট থেকে প্রাইভেট কারে চুরি করা পণ্য সরিয়ে নেয় চক্রের সদস্যরা। পরে খুব দ্রুত স্বল্প মূল্যে বাজারে বিক্রি করে দেয় বা নিজেরাই রপ্তানি করে। গাড়িটি যখন
এই বন্দর থানা এলাকায় পৌঁছে তখন একটি পরিত্যক্ত রিরোলিং ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ওই সিলমোহরটি অক্ষতই ছিল কাভার্ড ভ্যানের, বিশেষ প্রক্রিয়ায় মিস্ত্রি জনি এটি খুলে মালামাল তারা বের করে ফেলে। অনেক সময় পুরো গার্মেন্টসের মালামালই তারা গায়েব করে ফেলে। পোশাক শিল্প মালিকরা বলছেন চুরির ঘটনায় শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই ধরনের চুরি বন্ধে চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 30 to 40% মালই আমাদের বাইরের কাছে পৌঁছানোর পরে ওদের ওয়্যার হাউস থেকে আমাদের কাছে কমপ্লেন আসে, তাদের অ্যাকনোলেজ করার পরে আমরা পেমেন্ট পাই, সেই পেমেন্ট ওরা আটকিয়ে রাখে, যেটা আমাদের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে। এটা অ্যাকশনটা খুব ভালোভাবে নেওয়া হয় যাতে এ ধরনের কর্মকাণ্ড কেউ সাহস না করে। গ্রেফতার চোর চক্র অর্থ পাচারের সাথেও জড়িত বলে ধারণা করছে র্যাব। চুরি থেকে রেহাই পেতে নিয়োগের আগে কাভার্ড ভ্যান চালকদের পুলিশ ভেরিফিকেশন ও গাড়িতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম লাগানোর পরামর্শ র্যাবের। আমরা গার্মেন্টস ফ্যাক্টরির মালিককে আমরা শনাক্ত করছি। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বাগেরহাটে চিংড়ি ঘেরের পাশে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা। ভালো উৎপাদনের পরও দাম না পেয়ে হতাশা। সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময় মুন্সিগঞ্জের মিরকাদিমে তার ভাগ্নির বাড়িতে অবস্থান করতেন। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই বাড়িটি এখন এক অজানা ইতিহাস। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মৌটুসী, এই যে বাড়িটির কথা আপনি বলছিলেন সেটি যদি আমি দেখাতে পারি, যে আমার পিছনেই কিন্তু সেই ঘরটি, যে ঘরটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত। এই ঘরটিতে কিন্তু তার ভাগ্নি মাহমুদা বেগম থাকতেন। তিনি এখন পৃথিবী থেকে চলে গেছেন এবং তার যে ভাগ্নির স্বামী ছিলেন মাখন মীর নামে পরিচিত, তিনিও কিন্তু নেই। কিন্তু তাদের কিন্তু 2 ছেলে এবং 3 মেয়ে রয়েছেন এবং যারা এই বাড়িতে থাকেন না, কিন্তু তাদের চাচাতো ভাই যারা আছেন তারা কিন্তু এই বাড়িটি দেখভাল করেন। এবং এই যে এই বাড়িটি রয়েছে, এই ঘরের পাশে কিন্তু পেছনে একটি পুকুর রয়েছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধু গোসল করেছেন। এবং এই বাড়িতে কিন্তু কয়েক দফা যে তিনি এসেছেন, সেই সব স্মৃতি এখানকার প্রবীণ যারা আছেন তারা কিন্তু সবসময় বলতেন। এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আপন ফুফাতো বোনের এই যে বাড়ি এটি, এবং এই বাড়িটি কিন্তু একেবারেই সাদামাটা অবস্থায় আছে। এবং এই যে মাহমুদা বেগম, যিনি জাতির পিতার ভাগ্নি ছিলেন, মাহমুদা বেগমের বড় ছেলে দিলীপের স্ত্রী কিন্তু শবনম জাহান শিলা, যিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, তার বাড়িও কিন্তু এই মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়, যিনি এখন ঢাকায় অবস্থান করছেন। এবং এখানকার যে তাদের আরেক ছেলে রয়েছেন মাহমুদা বেগমের, তিনি প্রদীপ, তিনি কিন্তু থাকেন আমেরিকা প্রবাসী, সেখানে তিনি পড়াশোনা করেছেন। তবে এই অঞ্চলের মানুষ কিন্তু আজকে যে শোকের দিন, এই যে দিনটি এই তাদের প্রকৃতির মধ্যেও একটা শোকাবহ পরিস্থিতি, সেরকমই কিন্তু তারা এই দিন এই বঙ্গবন্ধুর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং এই বাড়িতে যে নানা রকম স্মৃতি, সেগুলো স্মৃতিচারণ করেন। আমরা সকাল থেকে যখন এই বাড়িতে এসেছিলাম, তখনই কিন্তু এখানে যারা তাদের স্বজন আছেন তারা কিন্তু সেই সব স্মৃতি এইগুলো আলোচনা করেছেন। যে এই বাড়িতে পদচারণা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই বাড়িটি তার স্মৃতি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, সেই ঘরটি এখনো আছে, সেই পুকুর এখানে আছে, সেই প্রকৃতি এখানে আছে। আপনারা দেখছেন যে সেই ঘরের পাশে কিন্তু রক্ত জবা ফুটেছে, সেই রক্তে রঞ্জিত যে এই 15 আগস্ট, সেই 15 আগস্টকে কিন্তু নানাভাবে জানান দিচ্ছে। এবং এই যে যেখানে যেখানে বঙ্গবন্ধুর পদচারণা ছিল, তার যে স্মৃতি ছিল, তার সেই সব স্মৃতিগুলো কিন্তু নানাভাবে কিন্তু আলোকবর্তিকা ছড়াচ্ছে। যে জাতির পিতার সম্পর্কে এখানে যারা প্রবীণ তারা আলোচনা করেছেন যে তিনি হাসি খুশি ছিলেন, এখানে বসে তিনি বই পড়তেন বেশি বেশি, রেডিও শুনতেন। এবং এখানে যে তার নানা রকম মানুষের সঙ্গে সখ্যতা ছিল, অতি সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, একেবারে সাধারণভাবে কিন্তু পুকুরে তিনি গোসল করেছেন। এবং যখন এই বাংলায় নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়, ভাষা আন্দোলনের আগেও তার এখানে আসা ছিল এবং ভাষা আন্দোলনের পরেও কিন্তু তিনি এখানে এসেছেন। এবং এখান থেকে নানা রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু হয়েছে। এবং এখান থেকে এই পাশেই ছিল ফিরিঙ্গি বাজারে স্টিমার ঘাট, সেই স্টিমার ঘাট থেকে কিন্তু তিনি স্টিমারে করে নারায়ণগঞ্জে গিয়েছেন, সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী তিনি বৈঠক করেছেন। এবং নানা কিছু স্মৃতি কিন্তু বিজড়িত আছে
যে এই বাড়িটিতে যে বাড়িটি নিয়ে আসলে এই অঞ্চলের মানুষ গর্ব করে যে বঙ্গবন্ধু মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে বিভিন্ন জায়গায় এসছেন, কিন্তু এই বাড়িটির স্মৃতি একেবারে আলাদা, যে একেবারে ঘরোয়া পরিবেশে। যে আপনারা জানেন যে বঙ্গবন্ধুর যে বোন ফাতেমা বেগম, তার যে দুটি সন্তান ছিল ইলিয়াস আলী এবং এই ইলিয়াস আলী কিন্তু ইলিয়াস আলী বড় বোন, যে ইলিয়াস আলী ভাগ্নি, ইলিয়াস আলী বড় বোনই কিন্তু এই মাহমুদা হচ্ছে ইলিয়াস আলী এবং মাহমুদা, এই দুজন কিন্তু দুটি সন্তান ছিল ফাতেমা বেগমের। এই বঙ্গবন্ধুর বোন যে ফাতেমা বেগম, এই মাহমুদা বেগম এবং ইলিয়াস আলীর মধ্যে আপনারা জানেন যে ইলিয়াস চৌধুরী, যে তার ছেলে হচ্ছে লিটন চৌধুরী, এখন জাতীয় সংসদের চিফ হুইপ। এরকম নানা রকম স্মৃতি তাদের মধ্যে আছে। এবং এই যে মাহমুদা বেগম, তার সন্তানরাও কিন্তু এই সাদামাটা জীবনযাপন করেন এবং আজকের এই শোকের দিনটিতে তারা এই গ্রামে না থাকলেও কিন্তু গ্রামের যারা আছেন এবং এই অঞ্চলে যারা তাদের স্বজন আছেন, তারা এই বঙ্গবন্ধুর স্মৃতিকে হৃদয়ে লালন করেন। এবং আপনারা জানেন যে অসমাপ্ত আত্মজীবনী যেটি আছে বঙ্গবন্ধু, সেখানেও কিন্তু এই বাড়ির নানা স্মৃতি স্থান পেয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জে যে মীর কাদিমে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তার ভাগ্নি মাহমুদা বেগমের বাড়ি, সেখানকার সবশেষ খবর। চিংড়ি চাষের অন্যতম জেলা বাগেরহাট। জেলায় চিংড়ি ও মৎস্য চাষের পাশাপাশি ঘেরের পাশে সবজি চাষ করেন কৃষক। করোনাকালীন ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। তবে কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানান সাপ্তাহিক হাটের ইজারাদার। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বাগেরহাটে চিংড়ি ও মৎস্য ঘেরের পাশেই কৃষকেরা সবজি চাষ করেন। এবার উৎপাদনও হয়েছে ভালো। প্রতিদিন ভোরে কৃষকরা তাদের উৎপাদিত সবজি জমি থেকে তুলে ঝুড়ি ও বস্তায় করে স্থানীয় সাপ্তাহিক হাটে পাইকারদের কাছে বিক্রি করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি যায় ঢাকা সহ বিভিন্ন স্থানে। তবে করোনাকালীন সময়ে সবজির দাম কমে যায়। কৃষকদের দাবি, গত বছরের তুলনায় এই মৌসুমে প্রতি কেজি সবজি 10 থেকে 15 টাকা কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। মাল কেটে নিয়ে বাজারে যায় আসলে সমাজের মন মতো দাম পাচ্ছে না। 25 টাকা কেজি বেশি, এই বছর 8 টাকা 10 টাকা 7 টাকা করে কেজি ফসল পাচ্ছি আমরা। সবজির যে দাম হয়েছে তাতে চাষি বাঁচার কোনো পথ নাই। তবে অনেক সময় ফেরি পারাপারে দেরি হওয়ায় পরিবহনেই সবজি নষ্ট হয়ে যায় বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। ফেরিতে চলাচলের জন্য খুব সমস্যা দেয়। মাল অনেক সময় আমাকে থাকে না, নষ্ট হয়ে যায়। গাড়ি পৌঁছতে পারেনি বিদায় সবজির দাম আজকে খুব কম হয়েছে। 7 টাকা 6 টাকা মাল বেশি, আর বর্তমানে আজকে বেচতেছি 12 টাকা 13 টাকা। তবে লকডাউন শিথিল হওয়ায় দাম বাড়ছে বলে জানান সাপ্তাহিক হাটের ইজারাদার। মালের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, আশা করি শিথিল থাকলে আরো দাম বাড়বে। সবজির দাম বাড়বে বলে আশা জেলা কৃষি বিভাগের কর্মকর্তার। উৎপাদনের পরিমাণ প্রায় 50,000 মেট্রিক টন। করোনাকালীন কৃষকরা মূল্য একটু কম পেলেও আগামীতে তারা আরো মূল্য বেশি পাবে বলে আশা করছি। জেলায় 6,225 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। খুলনার রূপসা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 200 কেজি রাসায়নিক জেলি দেয়া চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় আটক করা হয়েছে একজনকে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের পশ্চিম জোনের একটি দল। এ সময় চিংড়িতে রাসায়নিক জেলি দেওয়ার জন্য মায়ের দোয়া ট্রেডার্স মৎস্য আড়তের মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা চিংড়ি নদীতে ফেলে দেওয়া হয়। বাগেরহাটের শরণখোলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। শরণখোলা বিআরডিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলার 300 কৃষকের মাঝে 1,200 কেজি বীজ বিতরণ করে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের সাতক্ষীরা উপকেন্দ্র। গত 27 জুলাই থেকে টানা 4 দিনের বৃষ্টিতে উপজেলার 750 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে যায়। পানি নিষ্কাশনের পর নতুন করে চারা দেওয়ার জন্য ধানের বীজ পাচ্ছিলেন না কৃষকরা। এজন্য পরমাণু গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এই বীজ দেওয়া হয়। জলবায়ু পরিবর্তন যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আগামী 80 বছরের মধ্যে 2 মেরু অঞ্চলের সব বরফ গলে যাবে, এমনই পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, বিশুদ্ধ পানির উৎস হিমবাহগুলো গলতে থাকলে অনেক মানুষ ভবিষ্যতে সুপেয় পানির সংকটে পড়বে।
সারা বিশ্বের কোটি কোটি মানুষের বিশুদ্ধ পানির উৎস হিমশৈল। জীবন জীবিকা, খাবার, এমনকি বিদ্যুতের জন্য মানুষ হিমশৈলগুলোর ওপরই নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গলছে বরফ। কি হবে যদি এই বিশাল বরফের অঞ্চলগুলো বিলুপ্ত হয়ে যায়? পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরুতে সূর্যালোক কম পৌঁছায় বলে এই দুই মেরুতে হিমশৈল অনেক বেশি। শিল্প কারখানা, জীবন জীবিকা, প্রকৃতির জলবায়ু, ঘন বসতি এলাকাগুলো তো আরও নির্ভরশীল এই হিমশৈলের উপর। শীত মৌসুমে এ অঞ্চলে বরফ জমাট বেঁধে থাকে, আর শুষ্ক মৌসুমে এই বরফ গলে পানি হয়ে যায়। সারা বছর নদীগুলোর পানি প্রবাহ যেন ঠিক থাকে তা নিশ্চিত করে পৃথিবীর শীতল অঞ্চলগুলোই। ভূপৃষ্ঠে সুপেয় পানির পরিমাণ দিন দিনই কমে যাচ্ছে। মানুষও হিমশৈলের পানির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। 2050 সাল নাগাদ পাকিস্তান, বাংলাদেশ আর ভারতের মানুষের সংখ্যা অনেক বাড়বে অর্থনীতির আকার। নদীগুলোকে ঘিরে জিডিপি প্রবৃদ্ধির আকার দাঁড়াবে $4,94,700 কোটি। বিজ্ঞানীরা বলছেন 2000 সাল থেকে 2019 সালের মধ্যে সারা বিশ্বে প্রতি বছর গড়ে 267 গিগাটন বরফ হারিয়েছে গ্লেশিয়ারগুলো। 2100 সালের মধ্যে যদি পৃথিবীর তাপমাত্রা 1.5% মধ্যে স্থির রাখা যায়, তাতেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 13 সেন্টিমিটার বাড়বে। কিন্তু কোনো কিছুই যদি নিয়ন্ত্রণে না আসে আর এভাবেই যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, তাহলে 25 সেন্টিমিটার পর্যন্ত বাড়বে এই গ্রহের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। অসহনীয় তাপমাত্রায় 18টি জেলার মধ্যে 14টিতে বিশেষ সতর্কতা জারি করেছে পর্তুগাল। দাবানলের মতো ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। এছাড়া হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে তীব্র রোদে নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ আবহাওয়াবিদদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। আইবেরিয়ান উপদ্বীপ হিসেবে গ্রীষ্মে ইউরোপের অন্যান্য যে কোনো দেশের থেকে বেশি গরম অনুভূত হয় পর্তুগালে। সাধারণত আগস্টের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলেও এবছর একটু আগেই গ্রীষ্মের দাবদাহ লক্ষ্য করছে পর্তুগাল। বিভিন্ন অঞ্চলে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 2017 সালের দাবানলের দুঃসহ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে তাপ বাড়লেই নানা ব্যবস্থা নিয়ে আসছে পর্তুগিজ প্রশাসন। তারই অংশ হিসেবে বনাঞ্চলে দাবানলের ঝুঁকি এড়াতে শুক্রবার মধ্যরাত থেকে সোমবার রাত পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে গ্রীষ্মের ছুটি কাটাতে বিভিন্ন দেশের লক্ষাধিক পর্যটক অবস্থান করছে পর্তুগালের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে দুপুরে বেশি তাপমাত্রা থাকায় ওই সময়টা আমরা ছায়ায় অবস্থান করার চেষ্টা করছি। প্রথমবার পর্তুগাল এসেছি, যতটা সম্ভব সতর্ক থেকে উপভোগ করতে চাই। আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের কারণে এই অসহনীয় গরম, পরিবেশ দূষণ আমাদের সবকিছু কঠিন করে তুলছে। দাবানল এড়াতে সতর্ক করছেন আবহাওয়াবিদরাও। দাবানল বা অগ্নিকাণ্ডের জন্য এমন আবহাওয়া সত্যি উদ্বেগের। সতর্কতার কোনো বিকল্প নেই। দাবানলের ঘটনা ঘটলে, বিশেষ করে রাতে তাপমাত্রা কিছুটা নেমে গেলে বাতাসের প্রভাবে তা দ্রুত ছড়াতে পারে। এই সময়ের মধ্যে রাজধানী লিসবনের তাপমাত্রা 35 থেকে 44 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বনাঞ্চলগুলোতে পর্যটকদের প্রবেশ, ফায়ারওয়ার্ক বা আগুন লাগতে পারে এমন যে কোনো ঘটনা রুখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভোরের সময় আরও থাকছে। শিগগিরই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা, বললেন প্রধান নির্বাচক। ফিরছেন মুশফিক লিটন, মূল দল হবে 18 সদস্যের। মাধ্যমে নয়, নাক দিয়ে টেনে নেওয়া যাবে করোনার টিকা। এমনই এক টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন সুইডিশ বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এরই মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পাউডার জাতীয় ওই টিকা ট্রায়ালের বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছে সুইডিশ টিকা গবেষণা প্রতিষ্ঠান আইএসআর। টিকা নেয়ার জন্য আর যেতে হবে না কেন্দ্রে। বাসায় বসে থেকে নিজের টিকা নিজেই নিতে পারবে মানুষ। লাগবে না ইনজেকশন, এই টিকা নিতে হবে নাক দিয়ে টেনে। বিস্ময়কর হলেও পাউডার জাতীয় এমন এক টিকা আবিষ্কারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন সুইডিশ বিজ্ঞানীরা। আর এটি নিয়ে গবেষণা করছে সুইডেনের ক্যারোলিস্কা ইউনিভার্সিটি। শুধু তাই নয়, টিকাটি মানবদেহে পরীক্ষার জন্য সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং এবি বা আইএসআর কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন হিসেবে বিশ্বের কয়েকটি দেশের পাশাপাশি বেছে নিয়েছে বাংলাদেশকেও। সে লক্ষ্যে এরই মধ্যে সমঝোতা চুক্তিও করেছে দেশটি।
ISR জানায় এই টিকার সবচেয়ে বড় সুবিধা এটি নাক দিয়ে শুধু একবার নিতে হয়। করোনা ভাইরাসের সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই টিকাটি প্রায় 100% কার্যকর বলেও দাবি সুইডিশ গবেষণা প্রতিষ্ঠানের। শুধু তাই নয়, এই টিকা সংরক্ষণ করা যাবে স্বাভাবিক তাপমাত্রায়। তবে মানবদেহে প্রয়োগের উদ্যোগ নেওয়া হলেও এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানায় সংস্থাটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীরা, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা করার নানা সুযোগ সুবিধা সম্পর্কে জানাতে আগামী 27 ও 28 আগস্ট ঢাকায় 2 দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়ার সেরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। করতে পারবো। সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সহ সব ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায় ব্যাপক উন্নতি হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য উৎসাহিত করে যাচ্ছে। উচ্চশিক্ষা নিতে 11টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহীদের তথ্যপ্রাপ্তি ও সহযোগিতায় তৃতীয়বারের মতো শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে NSS সলিউশন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই মেলাতে যারা অনুষ্ঠিত জয়েন করবে তারা সরাসরি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারবে। থাকতেছে আকর্ষণীয় অফার। এখানে যারা স্টুডেন্ট সরাসরি ফাইল ওপেনিং করবে, স্টুডেন্ট সরাসরি 1000 রিঙ্গিত অথবা 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে। সো এটা আকর্ষণীয় অফার ফর স্টুডেন্টস যারা এখানে জয়েন করবে আমাদের এই মেলাতে। এটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকাতে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রি থেকে যে কোনো জায়গা থেকে স্টুডেন্ট জয়েন করতে পারবে। আগামী 27 ও 28 আগস্ট ঢাকার ধানমন্ডির মমতাজ প্লাজায় 2 দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষামেলায় অনলাইনে আলাদাভাবে কথা বলার সুযোগ সহ ফ্রি স্পট এডমিশন, 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ বিভিন্ন সেবার উপর থাকবে বিশেষ ছাড়। সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার 1 বা 2 বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়ায় পুরো কোর্স শেষ করা যায় বলেও জানান তারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। সভাপতির অনুমোদন পেলেই শিগগিরই নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে 18 সদস্যের এই দল চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এইচপির সঙ্গে এ দল 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে বলেও জানান নান্নু। ক্যাঙ্গারু বধের পর এবার টাইগারদের ডেরায় আসছে কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মাহমুদুল্লাহ বাহিনী। আগামী 24 আগস্ট 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। অজিদের বিপক্ষে ব্যাটারদের তুলনায় বোলারদের আশা জাগানিয়া বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে অনুপ্রেরণা যোগাচ্ছে। এর মধ্যে কিউইদের বিপক্ষে সিরিজের দল জমা দিয়েছে নির্বাচক প্যানেল। বিসিবি সভাপতির অনুমোদন পেলেই শিগগিরই স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। নিউজিল্যান্ডের সাথে দল দিয়ে দেবে, অলরেডি আমরা সাবমিট করে দিয়েছি দল। এটা প্রেসিডেন্টের অ্যাপ্রুভ হলে মিডিয়া রিলিজ দেওয়া হবে। এদিকে জাতীয় দল ছাড়াও এ দল, এইচপি টিম, বাংলা টাইগার্স নিয়েও ব্যস্ত নির্বাচকরা। অনুশীলন ম্যাচ খেলতে চট্টগ্রামে যাচ্ছে এ দল ও এইচপি টিমের ক্রিকেটাররা। এর মধ্যে 18 সদস্যের এ দল চূড়ান্ত করেছে নির্বাচক প্যানেল। ম্যাক্সিমাম টেস্ট প্লেয়াররাই যাবে যারা রেড বল ক্রিকেটে খেলে। ওখানে আমরা একটা সিরিজ অ্যারেঞ্জ করেছি এইচপি আর এ টিমে। ওখানে আপনার 3টা ওডিআই হবে এবং 2টা 4 টেস্ট ম্যাচে। তো ওটা ওভারঅল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে ওটার সাথে আবার এই টিমের স্কোয়াড। এটা আশা করছি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে আমাদের এই প্র্যাকটিস সেশনটা ভালোই হবে। এদিকে মাঠ স্বল্পতায় শুরু করা যাচ্ছে না বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। আর প্রিমিয়ার লিগের পারফর্ম করা ক্রিকেটাররাও নির্বাচকদের বিবেচনায় থাকবে বলেও জানান বিসিবির প্রধান নির্বাচক। দীপু, সময় সংবাদ, ঢাকা। শিরোপার আক্ষেপ এমন মন্তব্য করেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু। সেক্ষেত্রে প্রতিপক্ষের মাটিতে ভালো করতে ঘরোয়া ক্রিকেট ভিন্ন ভিন্ন উইকেটে খেলার পরামর্শ তার। বিকেএসপির ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে তাইবু বলেন, জাতীয় দলের জন্য পাইপলাইন শক্তিশালী করাই তার প্রথম লক্ষ্য। মোমেন হোসেনের ক্যামেরায় বিকেএসপি থেকে ফিরে মাহবুব রিমনের প্রতিবেদন। বয়সটা তার মোটে 38। এই বয়স কিংবা এর আশেপাশের বয়সে শোয়েব মালিক, ক্রিস গেইল সহ 22 গজ দাপিয়ে বেড়াচ্ছেন এমন ক্রিকেটারের সংখ্যাটা নেহাত কম নয়। তবে তাতেন্দা তাইবুর গল্পটা যে একেবারেই ভিন্ন। ব্যাট প্যাড তুলে রেখেছেন প্রায় 1 দশক হতে চলল। ক্রিকেটারের তকমার পাট চুকিয়ে নাম লিখিয়েছেন কোচিংয়ে। আনুষ্ঠানিকতার শুরুটা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে।
বিকেএসপির সঙ্গে তাইবুর চুক্তিটা আপাতত 1 বছরের। কাজ করবেন ব্যাটিং পরামর্শক হিসেবে। জানতে চাওয়া তারই কাছে কোচিং নিয়ে পরিকল্পনা। I've started my coaching career quite early. I think it gives me an advantage. আমি কিছুটা আগেই আমার কোচিং ক্যারিয়ার শুরু করেছি, যা আমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। এনডি বা গ্র্যান্ড ফ্লাওয়ারকে আইডল মেনেই এগোচ্ছি। বিকেএসপিতে কোচিং করানোটা আমার কাছে দারুণ একটা সুযোগ। আমি জানি বাংলাদেশের ক্রিকেটে বিকেএসপির অবদান কতটুকু। চেষ্টা থাকবে আগামীতে সর্বোচ্চ পরিমাণ ক্রিকেটারকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা। কথা বললেন টাইগার ক্রিকেট নিয়েও। গেল 1.5 দশকে উন্নতির গ্রাফটা যেখানে ক্রমশই ঊর্ধ্বমুখী, তবে এখনো জেতা হয়নি কোনো আন্তর্জাতিক ট্রফি। তাইবু বলছেন যেভাবে আগাচ্ছে বাংলার ক্রিকেট, তাতে শিরোপার হাপিত্যেশ খুঁজতে পারে সহসাই। Playing good cricket gets you to then win a trophy. আপনি যখন টানা ভালো ক্রিকেট খেলবেন তখন সাফল্য এমনিতেই ধরা দেবে। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে। সাম্প্রতিক সময় টি-20তেও তারা দারুণ। আমার মনে হয় না ট্রফি জিততে খুব একটা অপেক্ষা করতে হবে। শেষ কয়েকটা সিরিজে ব্যাটিংটা মনোপত হয়নি বাংলাদেশের, যেখানে ক্রিকেটারদের সামর্থ্যের চেয়েও তাইবু দুষছেন উইকেটকে। উপমহাদেশের দলগুলো আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ক্যারিবিয়ান দেশগুলোতে ধুঁকতে থাকে। এর বড় কারণ সেখানকার উইকেট। ভারতকে লক্ষ্য করুন, তারা ঘরের মাঠেই ভিন্ন ভিন্ন উইকেট বানিয়ে সাফল্য পাচ্ছে। আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটে এই কাজটা বাংলাদেশও চাইলে করতে পারে। আর আপাতত বিকেএসপির কোচের দায়িত্ব পালন করলেও ভবিষ্যতে সুযোগ পেলে টাইগার ক্রিকেটের সঙ্গে কাজ করতে আগ্রহী জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। ফুটবল মাথায় নিয়ে গ্রিনিস বুকে নাম লেখানোর মাগুরার আব্দুল হালিমের কোনো আয়ের উৎস না থাকায় অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তার পরিবারকে। সচ্ছলতা আনতে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন হালিম। প্রতিভার সঠিক মূল্যায়নের দাবি এলাকাবাসীরও। এদিকে হালিমের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা। মাগুরা থেকে বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারাদিন হাতে বল, পায়ে বল, মাথায় বল, ফুটবল যেন তার নিত্য সঙ্গী। ফুটবল মাথায় নিয়ে করতে পারেন না যেন এমন কিছুই নেই। ফুটবল নিয়ে গাছে ওঠা, সাইকেল চালানো, সাঁতার কাটা সবকিছুই করেন তিনি সাবলীলভাবে। ফুটবলকে ঘিরে নানা কসরত দেখিয়ে মানুষকে মুগ্ধ করেই চলে তার দিন। বলছি মাগুরার আব্দুল হালিমের কথা, যিনি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে ফুটবল নিয়ে 3টি রেকর্ড করে গ্রিনিস বুকে নাম উঠিয়ে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। তবে ফুটবল নিয়ে জাদুকরি নৈপুণ্য দেখালেও কোনো আয়ের উৎস না থাকায় প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তার পরিবারকে। বাচ্চা দুটো আয়ে পাস করেছে, তার বাচ্চা দুটো এখন মার জন্য হলো রাজমিস্ত্রি জোগালিতেছে। সরকার যদি ওর দিকে একটু খেয়াল করতো তাহলেই হয়তো ছেলেরা মাকে বাঁচাতে পারত। হালিমের জন্য সরকারের কাছে তার প্রতিভার সঠিক মূল্যায়ন চেয়েছেন এলাকাবাসীরাও। সরকার একটু দৃষ্টি তার দিকে তাকাতো। সে ফুটবল নিয়ে যে কারিকুলামটা দেখায়, এটা যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিংবা স্থানীয় প্রশাসনের উদ্যোগে তার জন্য যদি কোনো একটা সুব্যবস্থা। এদিকে পরিবারের সচ্ছলতা আনতে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন হালিম। এই ধরনের প্রতিভাবানদেরকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় বা এমনকি তাদেরকে সম্মানিত করা হয়, তা আগামী প্রজন্ম হয়তো এই ধরনের রেকর্ড করার জন্য অনেক উৎসাহিত হবে। হালিমের প্রতিভার যথাযথ মূল্যায়ন করে জীবন মান উন্নয়নে পাশে থাকার চেষ্টা করার আশ্বাস দিয়েছেন জেলা ক্রীড়া অফিসের এই কর্মকর্তা। জেলা ক্রীড়া অফিস থেকে যা যা সহযোগিতা করার দরকার হয় এবং এই মাগুরা জেলা থেকে আমরা সকলে মিলে ওনাকে সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব। গ্রিনিস বুকে নাম লেখানো হালিম ফুটবল নিয়ে আগামীতে দেশের জন্য গৌরব বয়ে আনতে চান। সময় সংবাদ, মাগুরা। জামালপুরে মেলান্দহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শনিবার বিকেলে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চারাইলদার পশ্চিম পাড়া মাঠে এই খেলার আয়োজন করা হয়। জামালপুরের স্থানীয় যুব সমাজ এই হাডুডু খেলার আয়োজন করে থাকে। এ সময় প্রবল বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করে হাজার হাজার দর্শনার্থী। খেলায় চাচা বনাম ভাতিজা দল অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে কোনো দলই পয়েন্ট না পাওয়ায় খেলা হয় ড্র। পরে সমান সমান পয়েন্ট দিয়ে দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবায় 20টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ছাত্রলীগ। গতকাল সকালে শহরের নতুন শিল্পকলা একাডেমির হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে আলোচনা সভা শেষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে সহ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অষ্টম চালানে আরও 200 মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, সকাল 6টা 40 মিনিটে কিন্তু এই অক্সিজেনবাহী যে বিশেষ ট্রেনটি ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু আবারও 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে স্টেশন এলাকায় পৌঁছানোর পরেই এই লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা কিন্তু তাদের যে এই অক্সিজেন আনলোড কার্যক্রম সেগুলোর প্রস্তুতি কিন্তু নিয়েছে। তবে এখন পর্যন্ত আনলোড কিন্তু শুরু না হলেও তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা এই ট্রেনের ট্যাঙ্কার থেকে কিন্তু রোড ট্যাঙ্কারে তারা আনলোড কার্যক্রম শুরু করবে। আমরা দেখেছি যে এই ট্রেনটিতে কিন্তু 10টি কন্টেইনার রয়েছে এবং প্রতিটি কন্টেইনারে কিন্তু এই তরল মেডিকেল অক্সিজেন রয়েছে। আর এই ট্যাঙ্কারগুলো থেকে রোড ট্যাঙ্কারে কিন্তু পাইপের মাধ্যমে স্থানান্তর করে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবেলায় পাঠানো হবে বলে আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছে। আর আমরা দেখেছি যে এই স্টেশনে পৌঁছানোর আগে থেকে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি রেলওয়ে পুলিশের কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, পাশাপাশি ফায়ার সার্ভিসে কিন্তু বিপুল সংখ্যক কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। আর একটি বিষয় বলা রাখে যে এইটি কিন্তু আসলে অষ্টম চালান, অর্থাৎ অষ্টম চালানে কিন্তু আরো 200 মেট্রিক টন আসলো এবং প্রতিটি চালানে কিন্তু 200 মেট্রিক টন করে কিন্তু তরল মেডিকেল অক্সিজেন ছিল এবং এখন পর্যন্ত এই 8টি চালানে মোট 1600 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন কিন্তু আসলো। আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে রোড ট্যাঙ্কার এবং এটি কিন্তু এই ট্রেনের ট্যাঙ্কার থেকে স্থানান্তর করে এই রোড ট্যাঙ্কারে এই আনলোড করা হবে তরল মেডিকেল অক্সিজেন গুলো এবং তারপরে কিন্তু সড়ক পথে, আমরা জানি যে সড়ক পথে কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই তরল মেডিকেল অক্সিজেন গুলো করোনা মোকাবেলায় পাঠানো হবে। আর লিন্ডে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে আমার কথা হচ্ছে, তারা যেটি বলছে যে আরো কিন্তু বেশ কয়েকটি চালান কিন্তু এই ভারত থেকে আসবে, অর্থাৎ এই ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু এই তরল মেডিকেল অক্সিজেন ভারত থেকে আরো কিন্তু বেশ কয়েকটি চালান এই বাংলাদেশে আসবে বলে তারা জানিয়েছে। আর এই ট্রেনটি কিন্তু ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে ছেড়ে এসে বেনাপোল স্থলবন্দর হয়ে কিন্তু এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। অর্থাৎ আজকে সকাল 6টা 40 মিনিটে কিন্তু এই বঙ্গবন্ধু সেতু প্ল্যাটফর্মে এই ট্রেনটি প্রবেশ করে। আমরা দেখেছি যে এই পৌঁছানোর পর থেকেই সব ধরনের কিন্তু যে রোড ট্যাঙ্কার গুলো রয়েছে, আমরা দেখেছি যে এখন পর্যন্ত 5টি রোড ট্যাঙ্কার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং আনলোডের যে সকল প্রস্তুতি তারা কিন্তু আসলে নিয়ে রেখেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে তারা হয়তো ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে কিন্তু আনলোড কার্যক্রম শুরু করবে। আমি একটু জানিয়ে রাখি যে এই গত 25 জুলাই কিন্তু প্রথম পরীক্ষামূলক এই ট্রেনে করে ভারতীয় অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু তরল মেডিকেল অক্সিজেন বাংলাদেশে প্রবেশ করে এবং সেটি পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পরে কিন্তু পরপরে এই 8টি চালান কিন্তু বাংলাদেশে প্রবেশ করলো এবং এই 8টি চালানে কিন্তু 1600 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন ভারত থেকে আনা হয়েছে। এবং লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা যেটি জানিয়েছে যে এই করোনা সংকট মোকাবেলা যেহেতু অক্সিজেন একটি অন্যতম এই করোনা রোগীদের জন্য প্রয়োজনীয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আরো কিন্তু বেশ কয়েকটি চালান কিন্তু এখানে আনবে এবং ভারত থেকে তারা আমদানি করবে। আমরা দেখেছি যে এইখানে সড়ক পথে যে সকল রোড ট্যাঙ্কার গুলো রয়েছে তারা কিন্তু সেগুলোতেই আসলে প্রস্তুতি গ্রহণ করছে এবং একটি ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তর করতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে এবং এই পুরো ট্রেনটি কিন্তু আনলোড করতে কিন্তু সারাদিন ব্যাপী আজকে কিন্তু লাগবে বলে জানিয়েছে কর্মকর্তা। এবং এটি আনলোড হলে এই ট্রেনটি অর্থাৎ ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আবারও ভারতের উদ্দেশ্যে এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশন থেকে ছেড়ে যাবে এবং
পরবর্তীতে কিন্তু আরো বেশ কয়েকটি চালান কিন্তু এখানে আনা হবে এবং এই পরপর 8টি চালানে কিন্তু 1600 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন আসলো এবং আরো কিন্তু বেশ কয়েকটি চালান আসবে। আমি একটু জানিয়ে রাখি যে এই যে ভারতীয় ট্রেন, বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন, এখানে কিন্তু 10টি বড় বড় কন্টেনার রয়েছে, অর্থাৎ ট্রেনের 10টি কন্টেনারে কিন্তু 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং এইখান থেকে কিন্তু সড়ক পথে কিন্তু তারা এই মেডিকেল অক্সিজেন গুলো কিন্তু তারা এই দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু পাঠানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ট্রেনের ট্যাঙ্কারে কিন্তু ইতিমধ্যে যে সকল স্টিলের যে বিশেষ পাইপ সেগুলো কিন্তু লাগানো হয়েছে এবং আনলোড কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে কিন্তু স্টিলের পাইপ লাগানো হয়েছে এবং এই পাইপের মাধ্যমে কিন্তু এই তরল মেডিকেল অক্সিজেন গুলো ট্রেনের ট্যাঙ্কার থেকে কিন্তু রোড ট্যাঙ্কারে আনলোড করা হবে। আমরা দেখছি যে সেই কার্যক্রম কিন্তু এই লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা করছে এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে বেশ কয়েকটি ট্যাঙ্কারে কিন্তু তারা পাইপ লাগিয়েছে এবং রোড ট্যাঙ্কারে সেটি স্থানান্তর করে এই ট্রেনের ট্যাঙ্কার থেকে তারা রোড ট্যাঙ্কারে আনলোড করবে এই অক্সিজেনগুলো এবং সেটি করার পরে কিন্তু সড়ক পথে এখান থেকে দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই অক্সিজেনগুলো পাঠানো হবে। আমরা দেখেছি যে এই কর্মীরা কিন্তু ভোর থেকে এখানে উপস্থিত হয়েছে, পাশাপাশি এখানে রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত আছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিরাপত্তার নিয়োজিত কিন্তু আছেন এবং স্টেশন মাস্টার ইসমাইল হোসেন যেটি জানিয়েছে যে এটি কিন্তু এই রাত্রে ঢোকার কথা ছিল, যেহেতু এখন কিন্তু সব ধরনের ট্রেন কিন্তু চালু রয়েছে, সেজন্য এই ট্রেনটি পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে, যে কারণে 6টা 40 মিনিটে কিন্তু এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং এটি আনলোড করে কিন্তু আবারও ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি এবং পরবর্তীতে কিন্তু আরো বেশ কয়েকটি চালান কিন্তু এই বাংলাদেশ অর্থাৎ এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছাবে এবং এখান থেকেই সড়ক পথে কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। তো এক কথা বলা যায় যে এটি কিন্তু আনলোড কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ তরল মেডিকেল অক্সিজেন, এবং আনলোড করার পরে কিন্তু সড়ক পথে এই অক্সিজেনগুলো নিয়ে রোড ট্যাঙ্কারগুলো দেশের বিভিন্ন হাসপাতালে চলে যাবে। তো এই ছিল ভারত থেকে আসা অক্সিজেনবাহী ট্রেনের আনলোড কার্যক্রম অর্থাৎ তরল মেডিকেল অক্সিজেন আনলোড কার্যক্রমের সর্বশেষ খবর। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশন থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শোকাবহ 15ই আগস্ট দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। আইনি জটিলতায় আটকে আছে আত্মস্বীকৃত 2 খুনিকে দেশে ফেরানো। চীন থেকে দেশে এলো সিনোফার্মের আরো 10 লাখ ডোজ টিকা। চট্টগ্রামে কাল শুরু হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজ। করোনায় মৃত্যু আরো 178। বছরের পর বছর তিস্তার ভাঙনের কবলে রংপুরের 10 উপজেলার শত শত গ্রাম। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।